শেখ হাসিনার রাজনীতিবিদ হিসেবে মৃত্যু হয়েছে 2024-এ না, কিন্তু 14 সালে তার মৃত্যু হয়ে গেছে। মানে আওয়ামী লীগের ফল ঘটছে, কিন্তু আওয়ামী লীগ এখনো পরাজিত হয় নাই পুরোপুরি। আমরা মনে করি বিএনপির একজন ডাইহার্ট কর্মী সমান আওয়ামী লীগের একজন হালকা পাতলা সমর্থক, বুঝছেন তো? আমি মনে করি যে যেগুলো মোরাল ক্রাইম, অর্থাৎ জাফর ইকবাল সাহেব বৈধতা উৎপাদন করেছেন আওয়ামী ন্যারেটিভে, প্রচুর মিথ্যা কথা বলেছেন এবং উনি ওনার যে গ্রহণযোগ্যতাটা অল্প দামে বিক্রি করেছেন। এখন এটার পানিশমেন্ট কি হবে? একটা ড্রাস্টিক র্যাডিক্যাল চেঞ্জ রাতারাতি দেখবার প্রবণতা তৈরি হয়েছে বাংলাদেশে। সকল ফেরেশতা মিলে বসে সরকার গঠনও যদি করে, এই রকম স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না ভাই। আল্লাহর ওয়াস্তে গ্রাউন্ড রিয়ালিটিতে আসি। হ্যাঁ, আমরা গত 2-3 মাস ধরে দেখছি যে আওয়ামী লীগের একটা ফান্ডেড গ্রুপ বাইরে থেকে অ্যাক্টিভিজম করছে এবং ওনারা প্রকাশ্যে, ওনাদের একজন আমি নাম ধরে বলি, সুশান্ত দাশগুপ্ত, উনি অনলাইনে মোটামুটি প্রচার করে ভারতের বিজেপি এবং আরএসএস এর বিভিন্ন প্রতিনিধিদের সাথে মিটিং করেছেন, অনলাইন সেলের সঙ্গে মিটিং করেছেন এবং তার পরপরই সাইয়েদ আবদুল্লাহ সহ বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্টদের ফেসবুক প্রোফাইল কিন্তু গায়েব হয়ে গেছে। আমার প্রশ্নটা হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করছে, একটা প্ল্যাটফর্ম হিসেবে, বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, কিন্তু আমাদের এই যে রাজনৈতিক শক্তিগুলোর অনলাইন অ্যাক্টিভিজম কেন রিঅ্যাক্টিভ এখনো, কেন প্রোঅ্যাক্টিভ না? কেন আমরা এইসব অ্যাটাক প্রেডিক্ট করতে পারতেছি না, যেখানে ওরা অ্যাটাকটা করার আগেই মোটামুটি একটা প্রচারণা করে? সুতরাং আমাদের এই যে রাজনৈতিক সংগঠনগুলো অনলাইনে আমরা যদি দুর্বল থাকি, বিশ্ব রাজনীতিতে তো আমরা অনেক পিছিয়ে যাব। এটাই আমার মনে হয় আমরা এখন ব্যাঙের শীত নিদ্রার মধ্যে আছি। কেন? কারণ 15 বছর তো আসলে অনেক ফাইট করেছি, অনলাইনে ফাইট করেছি, মাঠে ফাইট করেছি, এবং অনলাইনটাকে আমি বলতাম ডিজিটাল মাঠ। রাজনীতিতে দুটো মাঠ ক্রিয়াশীল ছিল 15 বছর, একটা হলো রাজনীতির যেই প্রথাগত মাঠ সেটি, এবং আরেকটা হচ্ছে ডিজিটাল মাঠ। সো ডিজিটাল মাঠে আমরা কন্টিনিউয়াসলি লড়াই করে সম্ভবত এখন আমরা একটু অবসরে আছি, সেই কারণেই হয়তো সেই দিকে অতটা ফোকাস করা হচ্ছে না আমাদের। আমিও বিষয়টি লক্ষ্য করেছি এবং আমার মনে হয় যে আমাদের শীত নিদ্রা থেকে উঠে এখন আবার মাঠে নামার সময়, এবং প্রথাগত মাঠ যতটা গুরুত্বপূর্ণ, ডিজিটাল মাঠ কিন্তু টু সাম এক্সটেন্ট তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথাগত মাঠে 10,000 লোক একত্র করতে আপনার ঘাম ঝরে যাবে, অর্থ ঝরে যাবে, অনেক কিছু ঝরে যাবে, কিন্তু ডিজিটাল মাঠে মুহূর্তে আপনি কয়েক লক্ষ লোককে কানেক্ট করে ফেলতে পারবেন। সো আমাদের যেই জুলাই অভ্যুত্থান, সেটাও কিন্তু ডিজিটাল মাঠের একটা বড় অবদান ছিল। সো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে আমাদের শীত নিদ্রা ভেঙে 5 মাস তো হলো, আবার নতুন করে জেগে উঠে কাজ করবার সময় এসছে। ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ তাদের যে একটা কি না একটা পাতা, তাদের এ টিম, রাইট, এ টিম, ওখান থেকে তো তারা হত্যার পরিকল্পনা করছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মানে ছাত্রদেরকে কিংবা রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করতে হবে, এগুলো তারা প্রকাশ্যে বলছে। এবং অমির রহমান পিয়াল নামে একজন লোক আছে, আই ডোন্ট থিঙ্ক ইজ আ সেম গাই, আমার এরকম মনে হয় না। যাই হোক, এখানে একটা ব্যাপার আছে, আমরা যারা অনলাইনে লম্বা সময় ধরে ছিলাম এবং মোটামুটি একটা পরিচিতি অর্জন করেছি, কেউ বেশি কেউ কম, আমরা কিন্তু একদম নিজের তাগিদে করি ব্যাপারটা, এটা অর্গানিক। অন দ্য আদার হ্যান্ড আওয়ামী লীগের এটা কিন্তু একটা কমপ্লিটলি একটা, মানে এই ক্যাম্পেইনটা একটা পেইড একটা ইনভেস্টমেন্ট আছে এর পেছনে, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। তারা দেশে থাকতেও সিআরআই টিআরআই অনেক কিছু করেছে, এখন তারা দেশের বাইরে থেকে, আমি শুনেছি দুবাইয়ে আর কয়েকটা জায়গায় তারা এরকম ইয়েগুলো করতেছে, সেন্টার বসাচ্ছে এবং মানে পদ্ধতিগত ডিসইনফরমেশন তারা চালাচ্ছে। ফলে এটা আমরা কিভাবে ফাইট করব, করতেই হবে, কারণ তারা পরিষ্কারভাবে এটা বাংলাদেশ বিরোধী প্রচারণা আর কি, এটাকে শুধুমাত্র প্রোপাগান্ডা হিসেবে দেখার সুযোগ নেই, এটা বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং আমাদের লাইফ থ্রেটেনিং আমাদের জন্য। ঠিক আছে, এখন আওয়ামী লীগ সারা দেশে বিভিন্ন জায়গায় গুপ্ত তৎপরতা যা যা করছে, তো এটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো আমি এখনো জানি না। কিন্তু আমি এটা বুঝি যে আওয়ামী লীগ গত 15 বছর সকল স্পেস কিন্তু স্তব্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। একটা স্পেসে আওয়ামী লীগ সুবিধা করতে পারেনি, ডিজিটাল নিরাপত্তা আইন থাকার পরেও, সেটা হচ্ছে অনলাইন স্পেস। আওয়ামী লীগ প্রথমত, আওয়ামী সাম্রাজ্যটা, আওয়ামী ন্যারেটিভের সাম্রাজ্যটা প্রথমত গুড়িয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায়, এবং এইটা আমাদের একটা মাত্র স্পেস ছিল যেখানে আমরা মানে পূর্ণ কর্তৃত্বশীল ছিলাম, অনেক রিস্কের মধ্যে থেকেও। যারা দেশের বাইরে ছিলেন, যারা আমরা দেশের ভেতরে ছিলাম, আমরা প্রত্যেকে কিন্তু আমাদের যার যার স্কোপের মধ্যে থেকে এটাকে আমরা মানে মোকাবেলা করতে পেরেছি। এখন যেটা হয়েছে যে আমাদের দেশে তো অন্য অনেকগুলো তর্ক ঢুকে গেছে, এবং আমরা সম্ভবত একটা, যেটা আপা বলেছেন যে একটা আমাদের একটা ফলস নোশনের মধ্যে আছি যে আওয়ামী লীগ পরাজিত, মানে আওয়ামী লীগের ফল ঘটছে, কিন্তু আওয়ামী লীগ এখনো পরাজিত হয় নাই পুরোপুরি। তো আওয়ামী লীগকে আপনার পরাজিত করতে হলে তার ন্যারেটিভ এবং তার ইতিহাস এবং সে এখন বাংলাদেশকে যেভাবে প্রচার করছে, তার সাথে তার বয়ান, অনেকগুলো ব্যাপার জড়িয়ে আছে, এগুলোকে আবার আমাদেরকে এখনো মোকাবেলা করা বা কাউন্টার করার প্রয়োজনীয়তা ফুরায় যায় নাই।
তো সেটা আমাদেরকে আবারও পদ্ধতিগতভাবে করতে হবে, নিজেদের সাথে কম ঝগড়াঝাটি করতে হবে। আমরা তখন প্রচুর নিজেদের মধ্যে ঝগড়া করতেছি আর কি, এটা একটু কমাতে হবে মাঝে মাঝে। যে আমিও করি না তা না, আমি নিজেকে সহজেই বললাম আর কি, যে আমাদের যে অভ্যুত্থানের যে বৃহত্তর যে শক্তি আর কি, নেটওয়ার্কটা, হ্যাঁ, বিএনপি থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আমরা আছি আর কি, ব্যক্তি থেকে শুরু করে গোষ্ঠী, এদের নিজেদের মধ্যে একটা আমাদের মধ্যে কিছু টেকনিক্যাল দ্বিমত থাকবে, এটা আমরা কখনোই 100% মিট আপ করতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে যে এই জিনিসগুলো, যেটা ভারত প্রশ্নে আলাপ হচ্ছিল, ভারত প্রশ্নটাকে আমাদেরকে পলিটিক্সের বাইরে নিয়ে যেতে হবে। মানে আমাদের এই ঐক্যটা হইতে হবে মোর দেন পলিটিক্স, ন্যাশনাল ইস্যু। এরকম কতগুলো জিনিসের ব্যাপারে আমাদের ন্যাশনাল সিদ্ধান্তে থাকতে হবে, আওয়ামী লীগ তার মধ্যে একটা। এইভাবে যদি আমরা করতে পারি তাহলে মনে হয় আর একটু সুবিধা করা যাবে আর কি। আমি একজন মুক্তিযোদ্ধা এবং অর্থনীতির ছাত্র শিক্ষক। আমার প্রশ্ন রুমিন ফারহানার প্রতি, যে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে দ্বিতীয় যে বিষয়টা ব্যক্তি পূজা এবং পরিবারতন্ত্র, যেটা আওয়ামী লীগ এই 53 বছরে বা 54 বছরে যেই ব্যক্তি পূজা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেই টিকেছিল, আপনি যে দল করছেন, আপনি অনেক কথা বলেছেন, আপনি কি মনে করেন এখনো কি যে বাংলাদেশের বৃহত্তম দলগুলির মধ্যে এই যে ব্যক্তি পূজা এবং পরিবারতন্ত্রের রোগ এখনো কি আছে কিনা, বা আপনি কি মনে করেন? দেখুন, পরিবারতন্ত্রকে আমরা রোগ কখন বলবো এটাও আমাদের বুঝতে হবে। ফর এক্সাম্পল, কোনো লয়ারের ছেলে লয়ার হয়ে যায়, এবং আমি যেহেতু লয়ার আমি সেই পার্সপেক্টিভ থেকেই বলছি, দুঃখ লাগতো, একটা রেডি চেম্বার পেয়ে যাচ্ছে, ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে, এতগুলো বই পেয়ে যাচ্ছে, কিন্তু আমি এমন অনেক লয়ারের সন্তানকে লয়ার হিসেবে দেখেছি যারা সম্পূর্ণ ব্যর্থ, তারা নিজেরা দাঁড়াতে পারে নাই। তার বাবা কিন্তু একেবারে মানে বাংলাদেশে এক নামে সকলে চেনে এরকম লয়ার। ঠিক একইভাবে রাজনীতিবিদের সন্তান রাজনীতিবিদ হতে পারবে না এমন কোনো কথা নাই, কিন্তু সেই সন্তানের যদি মেধা, যোগ্যতা, সততা, নিষ্ঠা, দেশের প্রতি কমিটমেন্ট, মানুষের প্রতি কমিটমেন্ট, সভারেন্টির প্রতি কমিটমেন্ট থাকে, তাহলেই সে নেতা হওয়া উচিত, তাহলেই সে নেতা হবে, এবং ইভেনচুয়ালি কিন্তু তাই হবে। ফর এক্সাম্পল, অনেকেই বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসাটাকে বলেন যে উনি ওনার ফ্যামিলি লেগেসির কারণে পলিটিক্সে এসছেন। হতে পারে দ্যাট ইজ অ্যান ইনসিডেন্ট, যেটা উনি মেজর জিয়া রহমানের ওয়াইফ ছিলেন, কিন্তু 80-র দশকে ওনার আন্দোলনটা একটু চিন্তা করেন। যখন পদে পদে আমরা হাসিনাকে দেখেছি এরশাদের সঙ্গে হাত মেলাতে, এরশাদের অধীনে নির্বাচন করতে, এরশাদ সরকারকে বৈধতা দিতে, আমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখেছি উনি কোনোদিন কোনো কিছুর সঙ্গে আপোষ করেননি। সো এই যে এখানে তার পার্সোনাল ইন্টিগ্রিটি, তার ব্যক্তি সততা, যোগ্যতা, মেধা বলবো, বিকজ ফারসাইটেডনেস ছিল, মানে সামনে কি হবে এটা উনি বুঝতে পারছিলেন, এবং রাজনীতিতে দিন শেষে মানুষ ম্যাটার করে, এই যে বুঝতে পারা, সেটা কিন্তু ওনার একটা বিরাট যোগ্যতা। তো ওনাকে যদি আপনি পরিবার ধরে চিন্তা করেন এটা ভুল হবে। হাসিনার ব্যাপারটা আপনি একটু দেখেন, হাসিনা কিন্তু কখনো মানুষ কেন্দ্রিক রাজনীতি করে নাই। মানে ওর কাছে আপনি 86 নির্বাচন থেকে দেখেন, সে কিন্তু যেমনে হোক ফলটা খামু, এই হচ্ছে তার অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড কিন্তু 24 পর্যন্ত পাল্টায় নাই। তার কাছে মানুষ ছিল গৌণ, তার কাছে যে কোনো ভাবেই হোক ক্ষমতার কাছে থাকাটা হচ্ছে মুখ্য। যেই কারণে শেখ হাসিনার রাজনীতিবিদ হিসেবে মৃত্যু হয়েছে 2024-এ না, কিন্তু 14 সালে তার মৃত্যু হয়ে গেছে। সে যখন একদলীয় পার্লামেন্টে গিয়ে বসলো, সেই দিনই রাজনীতিবিদ হিসেবে হাসিনার মৃত্যু হয়ে গেছে। বেগম খালেদা জিয়া কিন্তু একটার পর একটা সংসদ পার হয়েছে, তিনি কিন্তু সংসদের ধারে কাছেও যান নাই, কিন্তু গণমানুষের নেত্রী যদি আপনি বলেন দলমত নির্বিশেষে, প্রত্যেকে বলবে বেগম খালেদা জিয়া। এখন এটাকে যদি আপনি পরিবারের বলেন, এটা কিন্তু তার প্রতি অবিচার করা হবে। আর ভবিষ্যতের রাজনীতি নিয়ে আমি বলবো যে হ্যাঁ, এটা বাস্তবতা, উপমহাদেশে আমরা তো তাই দেখি, তাই না? ভুট্টো ফ্যামিলি আছে, গান্ধী পরিবার আছে, এটা আসলে আমাদের উপমহাদেশ, শুধু উপমহাদেশ কেন, ট্রুডোরও তো ফ্যামিলির লেগেসি আছে, কেনেডি পরিবারের আছে। সো এটা বিশ্বব্যাপী একটা আছে, বাট দ্যাটস ওকে। কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি বা সেই সন্তানটি যদি যোগ্য না হয়, আগামীর রাজনীতিতে কিন্তু একেবারেই টিকে থাকতে পারবে না, ফর শিওর। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, এই যে এক্সটার্নাল যে প্রেশার, সেখানে যদি আমাদের ন্যাশনাল ইউনিটি না থাকে, তাহলে বিএনপি আসলে সবকিছু ম্যানেজ করবে কিভাবে? ব্যারিস্টার রুমিন ফারহান এবং জনাব ফাহাম আব্দুল সালাম ভাইয়ের কাছে প্রশ্ন থাকলো। এক্সটার্নাল প্রেশার যেটা, এটা কিন্তু দুইভাবে কাজ করে। একটা হচ্ছে কি, ধরেন
আপনার কিছু পেতে হবে, ধরেন ইউএস কিংবা ইন্ডিয়া কিছু পেতে চায় এবং সেই পাওয়ার জন্য তারা এই যেভাবে কাজ করে যে তারা তাদের যেই বেসিকলি তাদের সরকারের লোকরা এসে আপনাকে সরাসরি অ্যাপ্রোচ করবে, এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে তাদের অনেক অক্সিলারি ইনস্টিটিউশনস আছে, ধরা যাক যে মানবতা বিরোধী কাজ হচ্ছে, যেমন আমরা যেই কাজগুলো করেছি গত 15 বছর, সেটা হচ্ছে গিয়ে হিউম্যান রাইটস ওয়াচ, এই অর্গানাইজেশনগুলোকে সাথে আমরা একটা র্যাপো গড়ে তুলেছি। কেন? প্রেশার দেওয়ার জন্য। তো এই দুইটা মোটা দাগে আমি বলবো যে এই দুইটা প্রবণতা আপনারা দেখবেন। এখন এই যে এক্সটার্নাল প্রেশার কাজ করে বাংলাদেশে, এটার জন্য একটা পরিস্থিতি তৈরি হতে হয়। সেই পরিস্থিতি হচ্ছে যে কেন আমরা 2013 কিংবা 2018 সালে এই প্রেশার ওই রকম মাউন্ট করতে পারিনি। ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন। আমরা তো ওই সময়ও চেষ্টা করেছি, কেন পারিনি? কারণ হচ্ছে কি যে ইন্টারনালি শেখ হাসিনার দেশটাকে অ্যাটলিস্ট স্ট্যাবিলাইজ করে রেখেছিল। এই স্ট্যাবিলাইজ করাটা আমাদের এক্সট্রিম কস্টের উপর দিয়ে গেছে। গরিব মানুষের জীবন অত্যন্ত, তাদের উপর অত্যাচার হয়েছে, বহু মানুষ মারা গেছে, কিন্তু একটা স্ট্যাবিলাইজড অবস্থায় ছিল, এটা থেকে অস্বীকার করা যাবে না। মাইন্ড ইউ, ওয়েস্টার্নরা যখন বাংলাদেশের স্টেবিলিটি চিন্তা করে, তারা সেটাকে চিন্তা করে যেটা তাদের স্বার্থের পক্ষে যায়। অর্থাৎ তারা মনে করে যে বাংলাদেশে যদি রাস্তায় এসে 10,000 মানুষ না মারা যায়, 105-10টা লোক মারা গেল, ডাজন্ট কেয়ার, নো ওয়ান। মুখে এমনি অনেক কথা বল, অনেক কথাই তারা বলে, কিন্তু দ্য প্রেশার যে ওই টিপিং পয়েন্ট ওই জায়গায় যায় না। এখন সেই আঙ্কিকে আমি বলছি যে আগামী সরকার যদি ইন্টারনালি সবসময় প্রবলেমের মধ্যে থাকে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা এই প্রেশার এক্সার্ট করতে পারবে, অল দ্য টাইম তারা পারবে। কিন্তু যদি আমরা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা দেশের মধ্যে স্টেবিলিটি থাকে, যে কারণে আমি সবসময় বলি যে আমাদের নর্মালসি থেকে ফেরত যেতে হবে, তাহলে তারা এই এক্সটার্নাল প্রেশার এক্সার্ট করতে পারবে না। অর্থাৎ মানে পারাটা খুব কঠিন হয়ে যায়। তো এছাড়া ভবিষ্যৎ কি হবে এটা এখন মানে প্রেডিক্ট করা সম্ভব না, কিন্তু যেই কন্ডিশনটা সবচেয়ে কন্ডিউসিভ এই প্রেশার উইথস্ট্যান্ড করার জন্য, সেই সিচুয়েশনটা তৈরি করতে হবে আগামী সরকারকে, যে যেন বাংলাদেশের ইন্টারনালি সবসময় গ্যাঞ্জামের মধ্যে না হয়, যেটা আমরা 91 থেকে অলমোস্ট অল পুরো 90s যখন বিরোধী দলে আওয়ামী লীগ ছিল, তারা যেই ধরনের ডিস্টেবিলাইজ করার প্রোগ্রামে গিয়েছিল, ওই ধরনের প্রোগ্রামে যদি আগামী বিরোধী দল যায়, তাহলে রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন হবে। তো কারণ ওই রকম পরিস্থিতিতেই এক্সটার্নাল অ্যাক্টরসরা আসলে বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে। আমি একটু শুধু যোগ করতে চাই যে আগামী সরকারকে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এক হচ্ছে দেশের ভেতরে তার বহুমুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কিরকম? এই গণ অভ্যুত্থানে বহু মানুষ প্রাণ হারিয়েছে, শারীরিকভাবে পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, এবং সাধারণ মানুষের মধ্যে একটা ড্রাস্টিক র্যাডিক্যাল চেঞ্জ রাতারাতি দেখবার প্রবণতা তৈরি হয়েছে। বাংলাদেশে সকল ফেরেশতা মিলে বসে সরকার গঠনও যদি করে, এই রকম স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না ভাই। আল্লাহর ওয়াস্তে গ্রাউন্ড রিয়ালিটিতে আসি, হ্যাঁ, সম্ভব হবে না। সো একটা ইন্টারনাল চ্যালেঞ্জ কিন্তু প্রতিনিয়ত যেই সরকারে আসুক তাকে ফেস করতে হবে। দুই হচ্ছে আওয়ামী লীগ কিন্তু নেচারগতভাবে, তার প্রকৃতিগতভাবেই একটি রূঢ়, রুক্ষ এবং বর্বর প্রজাতির দল। সো এই দলের যে 30% ভোট এবং সমর্থক কর্মী আছেন, মানে আমরা মনে করি বিএনপির একজন ডাইহার্ট কর্মী সমান আওয়ামী লীগের একজন হালকা পাতলা সমর্থক, বুঝছেন তো? এটা হচ্ছে এই ইকুয়েশনে আমরা চলি। সো এই যে আওয়ামী লীগের হালকা পাতলা দুবলা সমর্থক থেকে শুরু করে কড়া আওয়ামী লীগের পর্যন্ত, তারা যখন কাঁচা লুঙ্গি গিট্টু দিয়ে মাঠে নামবে, it will be a real challenge for the next government, I'm telling you. তিন হচ্ছে বিদেশি শক্তিগুলোর সঙ্গে হাসিনার বার্গেনের একটাই শর্ত, I have to be in power, my party has to be in power. নেক্সট গভর্নমেন্ট তো সেটা হবে না রে ভাই, নেক্সট গভর্নমেন্ট তো জনগণের ভোটে আসবে এবং সে আবার 5 বছর পর আরেকটা ইলেকশনে দাঁড়ায়া জিততে হবে, এই চিন্তা নিয়ে সে সরকার পরিচালনায় বসবে। সো তাকে তো আসলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ হিসাবে রাখতে হবে। এগুলা নিয়ে যখন
টেবিলের উপরে কার্ড বসবে যে আমার কি কি আমি দিতে পারি, কি কি আমি তোমার থেকে পেতে পারি, তখন ভারত, চায়না, রাশিয়া, আমেরিকাকে নিয়ে আমরা বলতাম না হাসিনা কি সুন্দর খেলছে, ওই খেলাধুলা কিন্তু নেক্সট সরকার করতে পারবে না। সো সাধু সাবধান। আওয়ামী লীগের তো নানা স্তর আছে, একদম ক্রিমিনালস মানে যারা সরাসরি অপরাধ করছে, কিন্তু তার নিচে যারা আছে, যারা হচ্ছে আওয়ামী লীগকে এইসব অপরাধ করার গ্রাউন্ড তৈরি করে দিছে, যারা এই গণহত্যার পক্ষে সম্মত উৎপাদন করছে, যেসব সাংবাদিক তাদের পক্ষে প্রচারণা করছে, যেসব অর্থনীতিবিদ ব্যাংক লুটের পক্ষে সিস্টেম করে দিয়ে গেছে, বা যেসব ব্যাংকাররা ব্যাংক চুরি করে দিয়েছে তাদের হয়ে, হাউ টু ডিল উইথ দিস ক্রিমিনালস, বিকজ দে আর ক্রিমিনালস মানে ইন আ মোরাল গ্রাউন্ড, নট ইন আ মানে কি লিগাল গ্রাউন্ডে তাদের আটকানোর রাস্তা নাই, কিন্তু এদের তো আমরা নিয়ে চলতে পারবো না একটা দেশে, এদেরকে ডিল করা যেতে পারে। দেখেন, এটা একটা খুবই দুরূহ প্রশ্ন। এই প্রশ্নটা দুরূহ এই কারণে, কারণ তাদের যে মোরাল ক্রাইম, সেটার যে রেজাল্ট, সেটা অ্যাজ ব্যাড অ্যাজ যে কোনো লিগাল ক্রাইমের মতো। কিন্তু আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আপনি যদি রাষ্ট্রের পারভিউ চিন্তা করেন, একটা লং পারভিউ নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সেপশনালিজমের দিকে যাওয়া উচিত না, অর্থাৎ মোরাল ক্রাইমের জন্য পানিশমেন্ট দেওয়া, লিগাল পানিশমেন্ট দেওয়া, আমি এটার পক্ষে না। কারণ এই এক্সেপশনালিজমের দিকে যদি আপনি যান, ভবিষ্যতে আপনাকে, আমি তো আসলে মানুষের ভালোত্বের উপর কোনো ইমান নাই, ভবিষ্যতে যে কোনো মোরাল ক্রাইমের উপর, ধরা যাক একটা মেয়ে স্লিভলেস ব্লাউজ পরেছে, আই ক্যান ইজিলি ইমাজিন এ সোসাইটি যেখানে এটাকে মোরাল ক্রাইম হিসেবে দেখার চেষ্টা করা হবে। আপনি যদি একবার এই লাইনে যাওয়া শুরু করেন, দুইটা কম্পেয়ারেবল, আমি স্বীকার করছি যে এই দুইটা মোরাল ক্রাইম ইজ নট কম্পেয়ারেবল, দ্যাটস ট্রু, কিন্তু যখন মানুষকে আপনি ওই দিকে নিবেন তখন এটার কিন্তু রিপারকেশন আছে। তা আমি মনে করি যে যেগুলো মোরাল ক্রাইম, অর্থাৎ জাফর ইকবাল সাহেব, এই ধরনের এক্সাম্পল সামনে নিয়ে কথা বললে সুবিধা হয়। জাফর ইকবাল সাহেব বৈধতা উৎপাদন করেছেন আওয়ামী ন্যারেটিভে, প্রচুর মিথ্যা কথা বলেছেন এবং উনি ওনার যে গ্রহণযোগ্যতাটা অল্প দামে বিক্রি করেছেন। এখন এটার পানিশমেন্ট কি হবে? আমার কথা হচ্ছে যে এটার যে পানিশমেন্ট, ওনাকে সারা জীবন এই সমাজ থেকে ভোগ করতে হবে। এই যে তাকে নিয়ে এরকম অপদস্থ করে মানুষ, তার সোসাইটিতে কোনো জায়গায় যাওয়ার উপায় নাই, সে বাজার করতে পারে না, সব তো পালিয়ে কোথাও চলেও গেছে। ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ আ গ্রেট পানিশমেন্ট? মানে আমার বয়সে এটা কিন্তু একটা খুব বড় পানিশমেন্ট। যদি আমার বন্ধুরা সবাই আমাকে ত্যাগ করে, কেউ আমাকে দেখলে মুখে থুতু দেওয়ার চেষ্টা করে, এটা কিন্তু খুব বড় পানিশমেন্ট। এটাকে ছোট করে দেখার কোনো উপায় নাই। তা আমি এই কোয়েশ্চেনের যেটা ক্রাক্স, সেটা হচ্ছে কি মোরাল ক্রাইমের জন্য আপনি কি লিগাল ইন্টারভেনশনে যাবেন কিনা? আমার মতামত হচ্ছে যাওয়াটা উচিত না। আমি অনেক কিছু চাই, আপনি মনিকা বেলুচিকে বিয়ে করতে চাইতে পারেন, কিন্তু এটা হবে কি না, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট কোয়েশ্চেন, রাইট? তো আমি ওইভাবে দেখি যে ধরা যাক বাংলাদেশের যে সংস্কৃতি তৈরি হয়েছে, যে এই যেমন ধরেন আজকেই শাহবাগে আটকায় দাবি দেওয়া চা হচ্ছে, আটকে দিচ্ছে। এখন এইটাকে যদি আপনি ট্যাকল করতে চান, আপনাকে ফোর্স ক্রিয়েট করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ ফোর্স ক্রিয়েট করতে, আমি কি বুঝাই বলি, মানে গুম করা না, আমি বলছি যে ওখানে গিয়ে পিটাইতে হবে। কালচারাল ফোর্স, এইটা এখন না আমরা এমন একটা পজিশনে আছি যে আমাদের কোনো কালচারাল ফোর্স একটা খুবই শেকি গ্রাউন্ডে আছে। আমরা কিন্তু এখন যে 24 পরবর্তী যে কালচারাল ফোর্স, এটা কীরকম হবে এটা আমরা এখনো কেউই নিশ্চিত না। হ্যাঁ, তো ওইটা ভবিষ্যতে, মানে ধরা যাক ভবিষ্যতে যদি এটা ধরেন আপনি পিটাচ্ছেন, এখন এই পিটালে যদি আপনি ইসলামিকদের পিটান তাহলে একরকম প্রতিক্রিয়া হবে, আবার যদি ছাত্রদের পিটান এটা আরেক ধরনের প্রতিক্রিয়া হবে। এবং বাংলাদেশের প্রতিক্রিয়া হচ্ছে সেটাই প্রতিক্রিয়া যখন ওই শিক্ষিত এলিটরা প্রতিক্রিয়ায় সামিল হয়। এর আগ পর্যন্ত কেউ মারা গেলে কোনো অসুবিধা নেই। এখন এই জিনিসটা যে ফরমেশন কেমন হবে, মানে শিক্ষিত ক্লাসের কিংবা অ্যাজ এ পলিটি, এটা এখন আমরা কেউই জানি না। আমাদেরকে এটা জানতে হবে এবং আমাদেরকে আমাদের পলিটি নির্মাণ করতে হবে। অর্থাৎ যে এটা সামনে একটা আনচার্টেড টেরিটরি। আমরা আমাদের মানুষের মূল্য কতটা দিব, একটা মানুষের মর্যাদার মূল্য কতটা দিব, এটা কিন্তু একটা সামাজিক কনসেনসাস। এটা কিন্তু ওই মানে সংবিধানে লিখে আপনি কি কোনদিন বলতে পারবেন যে একটা মানুষের জীবনে, একটা মানুষের সম্মানের মূল্য কি? এটা তো আপনিও জানেন না, আমিও জানি না। আমাদের একটা মিউচুয়ালি এগ্রিড কনসেনসাসে আসতে হয়। এখন এই কনসেনসাসটা শেখ হাসিনার সময় পুরো নাই হয়ে গেছিল।
এখন এটাকে রিবিল্ড করতে হবে, এবং এটা কেমন করে আমরা রিবিল্ড করব, এটার গতিপথ কি হবে আমরা কেউই জানি না। আমরা এখন তৈরি করার রাস্তায় আছি। আমি আশা করি যে গত 15 বছরের চাইতে আমরা অনেক ভালো অবস্থায় আছি এখন, এবং সামনে ওই অবস্থায় নামবো না, কিন্তু সেটা যথেষ্ট হবে কিনা দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। আওয়ামী লীগ আমলের সবচাইতে বড় সংকট যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু বিচার ব্যবস্থা, বিচার কিংবা প্রশাসন কেন্দ্রিক না, সেটা হচ্ছে মানুষের যে চরিত্র, মানুষের চরিত্র ধ্বংস করে ফেলা হয়েছে। দ্রুত পেতে হবে এবং মিথ্যা কথা বলতে হবে, কেড়ে নিতে হবে, ঘুষ খেতে হবে। যে কিছুক্ষণ আগে আমাদের সাথে একজন বলছিল যে এই যে ব্রেইন যে অর্গানাইজেশনটা, এখানে যারা কাজ করে তাদেরকে আমি চিনি, তারা কোনো আলটেরিয়র মোটিভ থেকে কাজ করছে না। তো আমাকে একজন বলল যে ফাহাম ভাই, আপনাকে আমি তো কোথাও বলতে পারবো না যে এখন 5ই আগস্টের আগে বলতে পারতাম, কিন্তু এখন বলতে পারবো না যে আমি ফাহাম ভাইকে চিনি। কারণ হচ্ছে যে ফাহাম ভাইকে চিনি বলতে গেলেই আরেকজন জিজ্ঞেস করবে যে নিশ্চয়ই কোন ধান্দা আছে। এই অবস্থা কিন্তু বাংলাদেশে আগে ছিল না। এই যে একটা মানুষ যে কোনো ধান্দা ছাড়া, মানে ফি সাবিলিল্লাহ কোনো একটা কাজ করতে পারে, এই আইডিয়াটাই বাংলাদেশ থেকে চলে গেছে। তো ওই জায়গায় আমাদের ফেরত যেতে হবে, এবং আমার আশা করি যে আমরা যেতে পারবো। ধন্যবাদ।